অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ ত্রিপুরা প্রান্তের পক্ষ থেকে আমরা এই সংবাদ সম্মেলন আহ্বান করেছি। এই সংবাদ সম্মেলনে আমাদের ভিতরে উপস্থিত আছেন অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ নয়াদিল্লির অতিরিক্ত মহামন্ত্রী অ্যাডিশনাল জেনারেল সেক্রেটারি প্রফেসর অরবিন্দ মাহাতো। আমাদের ভিতরে উপস্থিত আছেন আমাদের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং আমাদের এবিআরএসএম অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের পুরনো কার্যকর্তা শ্রী গৌতম মজুমদার। আমাদের ভিতরে উপস্থিত আছেন এবিআরএসএম ত্রিপুরা মহাবিদ্যালয় শিক্ষার প্রেসিডেন্ট শ্রী তীর্থরাম রিয়াং স্যার, এবং আমাদের ভিতরে উপস্থিত আছেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং এবিআরএসএম এর পুরনো কার্যকর্তা শ্রী তপন মজুমদার স্যার। উপস্থিত আছেন প্রধান শিক্ষক এবং এবিআরএসএম এর কার্যকর্তা শ্রী প্রণব মল্লিক। তো আমি এখন আমাদের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং এবিআরএসএম এর পুরনো কার্যকর্তা শ্রী গৌতম মজুমদার স্যারকে অনুরোধ করব আজকে আমাদের এই সংবাদ সম্মেলনের যে মূল বিষয়টা এটা তুলে ধরার জন্য। স্যার, এখানে আজকের এই যে সম্মেলন, আমরা যারা আপনারা উপস্থিত রয়েছেন বিভিন্ন মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, সবাইকে এবিআরএসএম এর পক্ষ থেকে প্রথমে আমরা শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকে যেই বিষয়টা নিয়ে আমরা আপনাদেরকে সহযোগিতা করার জন্য ডেকেছি সেটা হলো বিশেষ করে প্রাথমিক যে শিক্ষক, কিছুদিন ধরে যে ভারতীয় সুপ্রিম কোর্ট মহামান্য আদালত যে রায়টা দিয়েছেন, বিশেষ করে যারা প্রাথমিক যে শিক্ষকরা, ওদের টেট পরীক্ষা ছাড়া কেউ তাদের সার্ভিস করতে পারবে না। এটা নিয়ে সারা ভারতবর্ষে বর্তমান যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, শিক্ষকদের মনে যে একটা আঘাত সৃষ্টি হয়েছে, প্রত্যেককে আমরা সহানুভূতির সঙ্গে দেখছি বিষয়টাকে নিয়ে। যেহেতু এটা একটা আইনের ব্যাপার, আমরা সুপ্রিম কোর্টকেও আমরা কখনোই ছোট করতে রাজি না। সেটা আমাদের ভারতবর্ষের ঐতিহ্য। সুপ্রিম কোর্ট ওনারা একটা রায় দিয়েছেন, হয়তোবা কোনো বিভিন্ন বিষয়ের উপরে, কারণ রাইট টু এডুকেশন আমরা সবাই জানি 2010 সাল থেকে সেটা শিক্ষাক্ষেত্রে প্রযোজ্য হয়েছে। বর্তমান বিভিন্ন সময় আমরা দেখেছি, আমাদের ত্রিপুরা রাজ্যেও দেখছি যে শিক্ষকদের টেটের মাধ্যমে কিন্তু নিযুক্তি হচ্ছে। সেই বিষয়ে আমাদের কোনো দ্বিমত নেই, আমরাও চাই টেটের মাধ্যমে উপযুক্ত শিক্ষকদের নিযুক্ত করা হোক। কিন্তু বিষয়টা হলো, যারা আজকে থেকে অনেক দিন ধরে চাকরি করছেন, 2010 সালের আগের থেকে চাকরি করছেন, শিক্ষকতা করছেন, এদেরকে আবার যদি নতুন করে টেট পরীক্ষা দিতে হয়, সেই ক্ষেত্রে একটা বিশাল একটা সমস্যার সৃষ্টি হচ্ছে। আর আমরা জানি শিক্ষক এই ভারতবর্ষ না, শুধু সারা পৃথিবীর মানদণ্ড, পৃথিবীর উন্নয়ন, ভারতবর্ষের উন্নয়নের মূল চাবিকাঠি কিন্তু শিক্ষক। আজকে আমরা যে সেক্টরে আছি, আপনারা যেমন সাংবাদিকরা রয়েছেন, বিভিন্ন সেক্টরে যারা রয়েছেন, প্রত্যেকেই কিন্তু স্কুলের থেকে শিক্ষা ব্যবস্থার মধ্যে থেকে ওনারা উত্তরণ হয়ে বিভিন্ন প্রফেশনে আমরা কাজ করছি। সুতরাং শিক্ষাকে কোনো অবস্থাতেই ছোট করা যাবে না, কারণ সেটা হলো জাতির মেরুদণ্ড। সেটাই জাতি তৈরি করতে শিক্ষকদের একটা বিশাল ভূমিকা। আমরা ওই জন্য চাইছি শিক্ষকদের মানসিকতা, শিক্ষকদের মনে যেন কোনো রকমের আঘাত সৃষ্টি না হয়। শিক্ষকরা যেন ওনার অন্তর থেকে সম্পূর্ণভাবে সমস্ত কিছু ছাত্রদের মধ্যে বিলিয়ে দিতে পারে। ওনার ভিতরে যে জ্ঞান আছে, সেই জ্ঞানটা যেন প্রত্যেকটা ছাত্রছাত্রীদেরকে দিয়ে জ্ঞান তৈরি করে, সেই জ্ঞানের প্রস্ফুটিত জ্ঞান থেকে আমাদের ভারতবর্ষের উন্নয়নের জন্য, এই রাষ্ট্রের উন্নয়নের জন্য যেন শিক্ষকরা সঠিকভাবে কাজ করতে পারে। সেই জন্য আমাদের সুপ্রিম কোর্টের যে রায়, সেই রায়ের নিয়ে আমাদের কিছু বিশেষ এই আজকের এই আলোচনা সভাটা। কারণ আগামী দিন যেই শিক্ষকরা আজকে কাজ করছেন, প্রত্যেকটা স্কুলে যেমন আমরা অনেক সময় বলি বিএড নিতে হবে, এটা নো ডাউট একটা বিএড একটা শিক্ষকতার যোগ্যতার একটা জায়গা, কিন্তু অনেক শিক্ষককে আমরা দেখি আজকে থেকে আরো 30-40 বছর আগে ওরা বিএড না করেও অনেক বেশি ট্যালেন্ট। এবং আমরা মনে করি, আমরা যারা শিক্ষকতা করেছি, দীর্ঘদিন শিক্ষকতা পেশার থেকে আজকের হয়তো অবসর নিয়েছি, আমরা অনেক সময় দেখতাম প্রত্যেকটা টিচারে টিএলএম ডাইরেক্ট, ওদের মধ্যে যে কোনো সময় যে কোনো ক্রিয়েটিভিটি এনে স্টুডেন্টদেরকে একত্রিত করে ক্লাসটাকে মেনটেন করার যে গুণ আমরা শিক্ষকদের মধ্যে দেখি,
সেটা অনেক উন্নত। তো ওনারা শিক্ষকদের শিক্ষকতা করতে গেলে যে ধরনের কাজ দরকার, আমরা চাই শিক্ষকদের মানসিকতাকে, শিক্ষকদের আর্থসামাজিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা সবগুলো যেন সঠিকভাবে পরিপূর্ণভাবে মানে আমাদের দেশ রাজ্য সবাই দেখে। সেই জন্য আমরা অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের পক্ষ থেকে সারা ভারতবর্ষে এটা নিয়ে আমরা জাগরণ করছি। আমরা ভবিষ্যতে এটা নিয়ে কাজ করব এবং আগামী 18 তারিখ আমরা সারা ভারতবর্ষে প্রত্যেকটা জেলায় প্রতিটা ডিএমকে, প্রত্যেকটা জেলা প্রশাসনকে আমরা তার জন্য একটা ডেপুটেশন করব। বিভিন্ন বিষয়, শিক্ষকদের বিভিন্ন সুযোগ সুবিধা এবং এই যে আইনটা যে বার্ডিকটা দিয়েছে সেই বার্ডিকটার জন্য এটাকে নিয়ে কোনো যে কোনোভাবে এটার প্রতি একটা সহানুভূতিশীল হয়ে যেন ব্যবস্থা নেন, তার জন্য আমরা কাজ করব আগামী দিনে। 20 তারিখ আমাদের প্রত্যেকটা 18 তারিখ প্রত্যেকটা জেলায় জেলা শাসককে আমরা একটা করে ডেপুটেশন। এটা আমরা দেব অ্যাকচুয়ালি প্রধানমন্ত্রী আর ভারতবর্ষের শিক্ষামন্ত্রীকে থ্রু ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। আর প্রতিটা জেলায় আমাদের শিক্ষক সংগঠনের যারা ব্যক্তিরা রয়েছে, এটা স্কুল টিচার, কলেজ টিচার, সমস্ত শিক্ষকরা মিলে আমরা কেজি টু পিজি সংগঠন আমাদের এবিআরএসএ, সেজন্য সমস্ত শিক্ষকরা মিলে একত্রিত হব ডিএম অফিসের সামনে। আর ডিএম এর কাছ থেকে আগে থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সেই টাইমে আমরা এই প্রতিবেদনটা ডিএম এর কাছে জমা দেব। এবং সেখানে আমাদের একটাই আগ্রহ যেটা থাকছে বারবার, এই যে 1 সেপ্টেম্বর যে জাজমেন্ট এসছে, যার ফলে মোটামুটি একটা ক্যালকুলেশনে দেখা যাচ্ছে প্রায় 15,000 শিক্ষক ত্রিপুরাতে এফেক্টেড হচ্ছে। তো 15,000 শিক্ষক ত্রিপুরাতে যদি এফেক্টেড হয়, আর ত্রিপুরার কন্ডিশন যদি আমরা দেখি কি টেটের ব্যবস্থা যখন থেকে শুরু হয়েছে, তাহলে 2009-এ যখন রাইট টু এডুকেশন এসছে, তার আগে যে টিচারটা অ্যাপয়েন্ট হয়েছিল তার তো সার্ভিস কন্ডিশন অন্যরকম ছিল। এখন 2009-এ রাইট টু এডুকেশন চলে এসছে, 2010-এ 11-তে এটা সার্কুলার ইস্যু হয়ে গেছে। আমরাও তার পক্ষে কি টেট হোক, কিন্তু যাটা 2010-এ বা 11-র পরে যারা জয়েন করেছে টেটের মাধ্যমে তাদের জন্য ঠিক আছে, কিন্তু যে টিচার 2009-এর আগে জয়েন করে নিয়েছে, যে সার্ভিস কন্ডিশনে জয়েন করেছে, সেই কন্ডিশনটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেলে, যে টিচারটা আজ 20 বছর ধরে পড়াচ্ছে স্কুলে, হঠাৎ করে ওর পজিশন চেঞ্জ হয়ে গেলে এই বয়সে তার পক্ষে নেওয়াটা খুব মুশকিল। এবং সরকার, কোর্ট এটার জন্য একটা ডেডলাইনও দিয়ে দিয়েছে, যেটা হচ্ছে 2028-এর আগস্ট মাসের মধ্যে তাকে টেট কমপ্লিট করাতে হবে। তো এত সংখ্যক টিচারের টেট কমপ্লিট করিয়ে নেওয়া, এটা একটা ছোট রাজ্যের পক্ষেও খুব অসুবিধাজনক। এতগুলো টিচার কিভাবে একসাথে এতগুলো কোয়ালিফাই করে নেবে? এবং রাজ্যের যে শিক্ষা ব্যবস্থা রয়েছে, সেই শিক্ষা ব্যবস্থাতে ছাত্রছাত্রীরা হঠাৎ করে এই টিচাররা বসে গেলে কোথায় যাবে, এই প্রশ্নটা খুব বড়। এত ছাত্রছাত্রীর জীবন এরকম একটা সিচুয়েশনের মধ্যে পড়বে যে স্কুলে এমনি আমাদের সংখ্যা যে খুব বেশি রয়েছে টিচারের, তা নয়, স্কুল অনুসারে বা ছাত্রছাত্রী অনুসারে। তো সেই সংখ্যাটা হঠাৎ করে যদি কোর্টের জাজমেন্টের জন্য কমে যায়, তো সেই জন্যই আমাদের সরকারের কাছে আবেদন যে এটার একটা সহানুভূতিশীল হিসেবে এমন একটা সিদ্ধান্ত বা আমাদের জন্য একটা কিছু একটা ব্যাপার নিয়ে আসুক সার্কুলার, যার মাধ্যমে এই শিক্ষকরা অন্তত চাকরির জীবনটা যেটুকু আছে, নতুন টিচারদের ক্ষেত্রে অবশ্যই টেট কম্পালসারি, কিন্তু যারা 2009 বা 10-এর আগে যারা জয়েন করেছে তাদের ক্ষেত্রে এই রিল্যাক্সেশনটা দেওয়া উচিত। এটাই আমাদের মূল বক্তব্য। সেটা আমরা 18 তারিখে ডিএম অফিসে সবাই মিলে জড়ো হয়ে সেই আবেদনটা আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী দু জায়গাতে এটা প্রেষণ করব থ্রু ডিএম। একদিকে তারা স্কুলে পড়াশোনা করাতে হবে, আর এদিকে বাড়ি ঘরে কাজও করতে হবে, তারপর পরীক্ষা, এটা সিচুয়েশন তো পরীক্ষাতে পাশই করতে পারবে না তারা। এটা ব্যাপারটা হচ্ছে কি, শিক্ষা ব্যবস্থার রাইট টু এডুকেশন এসছে, এটা খুব ভালো। অনেকগুলো ক্লজ এটাতে খুব ভালো আছে কি 1 কিলোমিটারের মধ্যে স্কুল হতে হবে, কিন্তু নর্থ ইস্টের মতো রাজ্য বা যেখানে টিচারের সংখ্যা এত কম, ট্রেন টিচারের সংখ্যা আরো কম, সেখানে যদি হঠাৎ করে একটা সার্কুলারের বেসিসে এতগুলো টিচার একসাথে চাকরি হারিয়ে ফেলে, তো সেটা খুব দুর্ভাগ্যজনক হবে। সেটার জন্যই আজকে আমরা শিক্ষক সংগঠন মানবিকতার আধারে এটার যেন সাড়া জাগে, সেই জন্য একটা প্রয়াস করছি। এবং আপনাদের কাছেও সকলের আগ্রহ, এটাতে আপনাদের সবাই সহযোগিতা করুন। সবাই মিলে যদি আমরা করি, তাহলে হয়তো এটার একটা সলিউশন আমরা পেতে পারি। এই সলিউশনের আশাতেই আজ আমরা এখানে একত্রিত। স্যার, মূলত তো সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্টটা, সেটা হচ্ছে যোগ্যতার প্রশ্ন।
স্যার এটা টেট কোয়ালিফাই করলে সে একটা মিনিমাম গ্রেড পাচ্ছে। একই প্রশ্নে স্যার রাজ্যে 10,323 জন শিক্ষককেও বাতিল করা হয়েছে, বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? না, বিষয়টা এটা দেখছি কি সার্কুলারটা আসার আগে আর পরে। আমি মনে করুন আমি একজন টিচার, আমি 2008-এ যখন আমার অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে তখন রাইট টু এডুকেশন আসেনি। 2010-এ আমার এটা সার্কুলার হয়েছে। হতে পারে গভর্নমেন্টের রুল রেগুলেশন পাল্টে গেছে তার জন্য, তো সেটাকেই আমরা মূল দাবি হিসাবে, এটাতে সব থেকে বেশি প্রতিক্রিয়া যেটা এসেছিল সেটা উত্তরপ্রদেশ গভর্নমেন্টের। এই কেসটা বেসিক্যালি করেছিল আমাদের অর্গানাইজেশনের নামটা আঞ্জুমান, আমার কাছে আছে আঞ্জুমান ট্রাস্ট, ঠিক আছে। এই আঞ্জুমান ট্রাস্ট হচ্ছে আঞ্জুমান ইসাতে তালিম ট্রাস্ট। আঞ্জুমান ইসাতে তালিম ট্রাস্ট এটা মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে এই কেসটা করেছিল। আর এটার অর্ডারটা আস্তে আস্তে যখন আসে তখন বাকি সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের অন্য রাজ্যরা কেউ এটাতে ইনভলভ ছিল না, কারণ এটা মহারাষ্ট্র গভর্নমেন্ট বিটুইন তালিমের ট্রাস্ট যেটা করেছে সেটার বিরুদ্ধে। কিন্তু যখন জাজমেন্ট এলো তখন সবাই এটার রিভিউ পিটিশন দিয়েছে। তার মধ্যে উত্তরপ্রদেশ গভর্নমেন্ট যে পিটিশনটা দিয়েছে তার মূল বিষয়গুলো যেটা আমি হাইলাইট করলাম আজকে, সেটাতে মূল বিষয়টা হচ্ছে 2009-এর আগে যারা জয়েন করেছে তারা কি করে করবে। যে সার্ভিস কন্ডিশনে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়েছিল সেই সার্ভিস কন্ডিশনটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেলে আমি কি করব, এরকম অনেক কিছু এসছে। কিন্তু রাইট টু এডুকেশন 9 অ্যাক্টে এই প্রভিশনটা ঠিক মতো নেই, যার জন্য কোর্ট আমাদের এই জাজমেন্টটা দিয়েছে। এই জন্য কোর্টের জাজমেন্ট যদি বলি কি আমার হোয়াইট পেপারে কি আছে সেই হিসাবে জাজমেন্ট কিন্তু ঠিক, আমি জাজমেন্টকে কোশ্চেন করতে পারি না, কেননা রাইট টু এডুকেশন 9-এ এই প্রভিশন রয়েছে। তো রাইট টু 9 এডুকেশনে কি পুরনো টিচাররাও হবে, কিন্তু যেখানে ইনফ্রাস্ট্রাকচারের এত কম, নাম্বার অফ টিচার আমরা অ্যাপয়েন্ট করতে পারি না, সারা দেশে নাম্বার অফ কোয়ালিটি এডুকেশনের ক্রাইসিস, সেই জায়গাটাই দাঁড়িয়ে আমাদের আজকের দিনে যাই শিক্ষকরা পড়াচ্ছে আর 20 বছর ধরে পড়াচ্ছে, এমন না হঠাৎ করে পড়াচ্ছে, 15-20 বছর ধরে যারা পড়াচ্ছে, এত বছর ধরে যারা এডুকেশন প্রোভাইড করে আসছে রাজ্যে, তাদের সবাইকে বন্ধ করে দেওয়া কষ্টকর। এটাই হচ্ছে একই প্রশ্ন স্যার, 10,323 যে কন্ডিশনে জয়েন করেছিলেন, যে আমার জয়েনিং ছিল 10,000 কিন্তু এই সরকার কিন্তু পুরো কন্ডিশন কি এটা যেহেতু রাজ্যের বিষয় ছিল, সেজন্য আমরা এটা নিয়ে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের যে আজকে যে আমরা সংবাদ সম্মেলন করছি, এটা রাষ্ট্রীয় স্তরের ব্যাপারটা বলে আমরা নিয়ে এসেছি। আমাদের রাজ্যে সে পরিকাঠামোই ছিল না যখন এই টিচারদের অ্যাপয়েন্টমেন্ট হয়। যেমন ABRSM এর বলি কি মূল গঠন কখন থেকে হয়েছে, যদি আমরা ত্রিপুরা রাজ্যে বলি, আমরা 15 থেকে কাজ শুরু করেছি, 18-19 থেকে আমাদের স্ট্রাকচার গঠন হয়েছে। তো তার ফলে আমাদের সেই স্টাডি এটা নিয়ে যে এক্সারসাইজ হওয়া উচিত, সে আমাদের অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের ত্রিপুরা প্রান্তের জন্য ছিল। যেহেতু এটা রাষ্ট্রীয় বিষয় এসছে, ওই জন্য আজকে আমাদের। আমার একটা প্রশ্ন ছিল, আপনারা কি মনে করেন কি যুগের সঙ্গে যে ডেভেলপ হয় স্টুডেন্ট বা টিচার সবাই তো ডেভেলপ হচ্ছে, আপনি মনে করেন না যে এই জাতীয় ডেভেলপ হওয়ার চান্স আছে? ইয়েস, চান্স আছে, কিন্তু তার জন্য সময়টা অফুরন্ত দরকার। যে টিচারের আর 2027 দিয়েছিল প্রথমে, কি আগস্ট 2027-এর মধ্যে কমপ্লিট করতে হবে, এখন বলছে আগস্টের 28-এর মধ্যে কমপ্লিট করতে হবে। এবার আমাদের রাজ্যের কি এত শিক্ষা ব্যবস্থা এমন ভাবে আছে কি 16,000 বা 15,000 টিচারকে এত তাড়াতাড়ি করিয়ে নিতে পারবো? যার রিটায়ারমেন্ট 4 ইয়ার্স আছে, আমি কি টেকনোলজি শেখাবো? যেমন আমি স্মার্ট বোর্ড লাগিয়েছি, তাহলে স্মার্ট বোর্ডের ট্রেনিং করুন। আমার টিচার, পুরনো টিচার যারা রয়েছে 2009-এর আগে, তারা স্মার্ট বোর্ডে কিভাবে পড়াতে হবে সেই ট্রেনিংটা অবশ্যই নেবে, তাদের নেওয়া উচিত। কিন্তু আমি একটা কোয়ালিফিকেশন, মানে আবার করে একটা পরীক্ষার মতো একটা আমি পরীক্ষা দিয়ে আবার টেট কোয়ালিফাই করা, দ্যাট ইজ ভেরি টাফ। এটা টিচারদের সাথে আমাদের মনে হচ্ছে একটা বিশেষ মানে কি বলবো অন্যায় হচ্ছে। মানে টিচারদের যারা, কেননা রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ যেটা মনে করে কি রাষ্ট্রকে হিত মে শিক্ষা, শিক্ষাকে হিত মে শিক্ষক আর শিক্ষাকে হিত মে সমাজ, তাহলে আমি যদি রাষ্ট্রকে সামনে রেখে শিক্ষা ব্যবস্থাটা চালাচ্ছি, আমার কোয়ালিফিকেশনটা বা টেটের কোয়ালিটিটা নেই, কিন্তু যদি করছি আর সমাজ আমার পাশে না থাকে, তাহলে এই যে ছাত্রছাত্রীদের নিয়ে আমরা সারা জীবন ব্যতীত করছি, তাদের প্রতি আমার মনের ব্যথাটা কি করে আসবে? আমার প্রশ্নটা ছিল গ্রাউন্ড লেভেল থেকে তো ছোট লেভেল থেকে তো সম্ভব সেক্ষেত্রে হ্যাঁ আধুনিক হোক, কিন্তু আধুনিকতার মানে এটা নয় কি টেট কোয়ালিফিকেশন আর যারা সার্ভিস কন্ডিশনটা চেঞ্জ করে দেবে। আধুনিকতার আমি বলছি, আধুনিকতা কিসে হবে? স্মার্ট বোর্ড হবে, মোবাইল অ্যাপের থ্রু আপনি কিছু অ্যাটেন্ডেন্স রেজিস্টার করবেন, আপনি কোনো মডেলের মাধ্যমে শিক্ষা ব্যবস্থাটা স্কুলে দেবেন। আমরা তো শিক্ষক, আমরা তো এটা বুঝি কি
কিভাবে দিলে ছাত্রছাত্রী ভালো বুঝবে, সেটার জন্য প্রস্তুত। সেটার জন্য যে ট্রেনিং বলা, যে কোনো ট্রেনিং করা, প্র্যাকটিস করা, নতুন টেকনোলজির সঙ্গে অধ্যাবসায় করা, সেটাতে আমরা সবসময় প্রস্তুত। স্যার রাজধানী কবে জানি তো মাননীয় সুপ্রিম কোর্টে হ্যাঁ, এটা 1 সেপ্টেম্বর 2026, না ত্রিপুরা রাজ্যে আরো যে সমস্যা 23 আগস্ট না 23 ত্রিপুরা রাজ্যে আরো 29 মে লাস্ট ত্রিপুরা স্টেট না হ্যাঁ 29 মে 2026। 2010 সালের আগে আমাদের বিএড সার্ভিসের ক্ষেত্রে বিএড ম্যান্ডেটরি ছিল না। যারা দেখতেছে তারা হয়েছে কি, এই যে 28 সালের মধ্যে ট্যাট দিতে হবে, ট্যাট দিতে গেলে তো বিএডটা ম্যান্ডেটরি। আগে তো সার্ভিসের ক্ষেত্রে বিএড ম্যান্ডেটরি ছিল না। এখন বিশাল সংখ্যার শিক্ষক রয়েছে ত্রিপুরা রাজ্যে যাদের বিএডও নেই, তো তারা ট্যাটে বসবে কি করে? ত্রিপুরা স্টেটের ক্ষেত্রে বিএড ম্যান্ডেটরি ছিল না, যার কারণে ত্রিপুরার সমস্যা আরো বৃহৎ হয়েছে। প্রচুর সংখ্যায় শিক্ষক রয়েছে যাদের বিএড নেই, কারণ তখন বিএড ম্যান্ডেটরি ছিল না। কিছু কিছু শিক্ষক বলছে ওনারা অ্যাপ্লাই করেছেন ডাইরেক্টরেট অফ স্কুলের কাছে, ওদেরকে পারমিশন দেওয়া যায়, কিন্তু এরা বিএড করার পারমিশন পাচ্ছে না। ইন সার্ভিস কন্ডিশনে তো এরা বিএড করতে পারে না উইদাউট পারমিশন। অনেক সমস্যা ত্রিপুরা টিচারদের ক্ষেত্রে, সমস্যা আরো অনেক বড়, কারণ বিএড এখন 2 ইয়ার, তো 2 ইয়ার বিএড করতে গেলে তো 28 সাল পার হয়ে যাবে। তার মধ্যে তো গভর্নমেন্ট টিচারদের বিএড করতে গেলে গভর্নমেন্টের পারমিশন লাগবে। তো ত্রিপুরা শিক্ষকদের সমস্যা অনেক বড়। এফেক্টিভ মোটামুটি কতজন? 15,000 টিচার। অ্যাপ্রক্সিমেট, এটার এক্সাক্ট সবার কোয়ালিফিকেশন তো নেওয়া যায়নি, কিন্তু নিউজ পত্রিকাতেও এরকমই ডেটা, সেটা থেকেই আমরা মোটামুটি একটা অ্যাসেসমেন্ট। স্যার ওপেন সিক্রেট আপনাদের মানে সংগঠনের বিপরীত বলতে একটি সংগঠন থেকে গতকাল বিবৃতি দিয়ে তারা সংসদে বিশেষ সংশোধনী বিল আনার দাবি করেছে, আপনারা কি তার পক্ষে আছেন কি? আমরা সলিউশন চাইছি, এই সলিউশনটা কিভাবে হবে সেটা সরকার ডিসাইড করবে। এটা সংশোধনী বিল হয়তো হতে পারে, একটা প্রসেস হতে পারে, সেটার আমরা বিপক্ষে না, কিন্তু এটার একটা প্রসেস হোক, মানে কোনোভাবে সরকার এটা সলিউশন দেখ, আমরা এই আবেদনটাই রাখছি। আপনারা সরকারের প্রতিনিধির কাছে যাচ্ছেন, কিন্তু রাজ্য সরকারের তরফে আমরা যতবারই জিজ্ঞেস করছি কোনো বক্তব্য নেই, এখনো পর্যন্ত কোনো বক্তব্য নেই। না, এটা দেখুন রাজ্য সরকারের কি বক্তব্য, সেটা তো রিভিউ পিটিশন গুলো যদি দেখেন কোর্টে, তাহলে রাজ্য সরকারের বক্তব্য ক্লিয়ার। যেমন আমি উদাহরণ দিলাম উত্তরপ্রদেশ গভর্নমেন্ট কি বলেছে। উত্তরপ্রদেশ গভর্নমেন্ট রিভিউ পিটিশনে, আমাদের স্টেটে সেখানে রিভিউ পিটিশন দেয়নি, ঠিক আছে। মেজর স্টেট গুলো কিছু দিয়েছে, তার মধ্যে উত্তরপ্রদেশের উদাহরণ আমি দিলাম, কারণ এটা সুপ্রিম কোর্টে কেস চলছিল। তো রিভিউ পিটিশনটা থেকে আমি লিগাল ডকুমেন্ট পাবো, মানে আমার রাজ্য এটা নিয়ে কি বলছে। কিন্তু যেহেতু সুপ্রিম কোর্টের জাজমেন্ট, সেহেতু মানে এই ডিসিশনটা রাজ্য থেকে আর পসিবল বলে মনে হচ্ছে না, যেহেতু এটা সুপ্রিম কোর্টের জাজমেন্ট। আর রাইট টু এডুকেশন ইজ এভরি স্টেট তার কনকারেন্সের মধ্যে নিয়ে নিয়েছে কি এটাকে আমরা অ্যাডপ্ট করবো, অতএব রাজ্য সরকারের হাতে বিষয়টা নেই। রাজ্য সরকার সবাই রিভিউ পিটিশনের অন্যান্য স্টেট দাবি করছে, কিন্তু ত্রিপুরা সরকার এখনো আমরাও চেষ্টা করছি, রাজ্য সরকারকে আমরা বলছি এটা যদি রাজ্য সরকার আমাদের কথা শুনে করবে, আমরা একটা প্রেশার দেবো যাতে রাজ্য থেকে সরকারের পক্ষ থেকে কোনো একটা কিছু ব্যবস্থা নেওয়া হয়। তার জন্য আমরা এই বিআরএস এটার জন্য উদ্যোগ নেব, মানে আমরা ডিএম এর থ্রু যদি যাই এটা তাহলে যাবে। আপনারা ডিএমএর থ্রুয়ে কি রাজ্য সরকারের কাছে দিচ্ছেন না কিন্তু? না, আমরা কেন্দ্রীয় সরকারের কাছে দিচ্ছি, কেননা এই ডিসিশনটা এখন নিতে হবে কেন্দ্র স্তরে। স্যার এই রিলেটেড আরেকটা বিষয় আছে, ত্রিপুরা হাইকোর্ট গত জানুয়ারি মাসে একটা রায় দিয়ে বলছিল ফিক্সড পে কথাটা অসাংবিধানিক এবং ট্যাট টিচারদের ক্ষেত্রে মূলত এই রায়টা দেওয়া হয়েছে, কিন্তু রাজ্য সরকার এই রায় কার্যকর না করে এসএলপি করে। আপনারা কি কার্যত তাকে সমর্থন করেন কি? এখন ওই বিষয়টা নিয়ে আমরা স্টাডি করিনি, ওই বিষয়টা নিয়ে স্টাডি করে আপনাদের সঙ্গে আসছি। তার কারণ হচ্ছে মূল কি আমাদের রাজ্যে স্কুল টিচারের যে সংগঠন, আজকে আমরা সঙ্গে রিটায়ার্ড টিচার নিয়ে এসেছি। আমরা যারা রিটায়ার্ড টিচার কেন নিয়ে এসেছি, কেন স্কুল স্তরে এখনো এবিআরএসএম অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ কাজ শুরু করে। তো স্কুল যেহেতু আপনাদের নীতিগতভাবে আপনারা স্লোগান দেন বা আপনারা একটি মানে বক্তব্য রাখেন যে আপনারা কাজ করবেন রাষ্ট্রহিতে এবং পূর্ণাঙ্গ সুবিধা আপনারা নেবেন সরকারের কাছ থেকে, সরকারকে পূর্ণাঙ্গ সুবিধা দেবেন, তাহলে তো এই ফিক্সড পে কথাটা পূর্ণাঙ্গ সুবিধা দেওয়া না, এটা দেখুন মানে এই আমাদের স্লোগান এটা না। আমাদের স্লোগানটা হচ্ছে রাষ্ট্র के हित में शिक्षा, शिक्षा के हित में शिक्षक, शिक्षक के हित में समाज। তার মানে হচ্ছে আমাদের যে শিক্ষা ব্যবস্থাটা হবে সেটা রাষ্ট্রের কল্যাণে হবে। যদি রাষ্ট্রের কল্যাণে শিক্ষাটা হয় তাহলে
যে শিক্ষা ব্যবস্থাটা যদি রাষ্ট্রের কল্যাণে হয় তাহলে পুরো সমাজ, শিক্ষক সমাজের সুবিধা অসুবিধা দেখবে। তাহলে আমার শিক্ষা দেওয়াটা রাষ্ট্রের কল্যাণে হচ্ছে কিনা সেটা প্রথম প্রশ্ন আমরা নিজেদের করি, কি আমি যেন এমন শিক্ষক হই যে পুরো রাষ্ট্রের কল্যাণে আমার শিক্ষা ব্যবস্থাটা দাঁড়ায়। তাহলে সমাজ আমার ব্যথাটার জন্য আমাকেই যে সবসময় মাইকের সামনে বলতে হবে শিক্ষক হিসেবে তা নয়, সমাজ যেন আমার ব্যথাটা বোঝে এবং এটা তুলে ধরে। ব্যথা রাষ্ট্র বুঝলো না, রাষ্ট্র সরকার বুঝলো না, এটা তো অভিযোগ হিসাবে ওঠে। এরকম বলার বক্তব্য নয় আমার বক্তব্য এরকম নয়, এটা আপনার বক্তব্য হতে পারে। আমার বক্তব্য না, মানে শিক্ষকরা যেহেতু আদালতের দ্বারস্থ হয়েছেন, সরকার এটা শিক্ষকরা দ্বারস্থ হয়নি, এটা মূল বক্তব্যটা হচ্ছে এই যে না আঞ্জুমান, আমরা যে বিষয়টা নিয়ে এসেছি সেটা হচ্ছে আঞ্জুমান ইসাতে তালিম ট্রাস্ট মহারাষ্ট্র গভর্নমেন্টের এগেনস্টে এই কেসটা করেছে। ত্রিপুরা টিচারদের যে ফিক্সড পে যে বিষয়টা, এটা নিয়ে আমরা স্টাডি করি, এটা নিয়ে আমরা কোনো মানে যতক্ষণ না স্টাডি করছি ততক্ষণ কমেন্ট করা। প্রাসঙ্গিক একটা বিষয়, কলেজগুলোতে অধ্যাপক সংকট তীব্র, ঠিক আছে, সেক্ষেত্রে আপনাদের কি ভূমিকা? আমরা কন্টিনিউয়াসলি সরকারের কাছে শিক্ষক নিয়ে বলে থাকি এবং এর প্রতিফলন হিসাবেই এখন 200 টিচারের রিক্রুটমেন্ট চলছে প্রসেস। কিছুদিন আগে শিক্ষামন্ত্রীর প্রতিবেদন এসছে, আর 200 শিক্ষকের নতুন করে অ্যাডভার্টাইজমেন্টের প্রসেস চলছে। তাহলে আমাদের কাছে এটা একটা ভালো সংখ্যা, যে রাজ্যে টোটাল কলেজ টিচারের সংখ্যাই প্রায় 800, সেখানে যদি নতুন করে 400 অ্যাড হয় তো সেটাও আমাদের কাছে একটা প্রাপ্তি। আমরা সরকারের এই কাজের জন্য অভ্যর্থনা জানাই এবং এরকম কাজ যাতে আরও হয় তার জন্য